করলাম আমরা সামারি আকারে দেখি যে আমরা কি কি সমীকরণ শিখলাম। আমাদের এখানে সবটা অ্যাপ্লিকেশন বেস, আমাদেরকে বেশিরভাগ অ্যাপ্লাই মানে ওই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার করে নিই যে আমরা কি কি সমীকরণ এখানে শিখলাম। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এই সমীকরণটা আমাদের কাজে লাগাতে হবে। মিউ এস ইজিক্যাল টু আমরা কি পেয়েছি, এফএস বাই আর পেয়েছি, এই সমীকরণটা পেয়েছি। বা যেখান থেকে আমরা এটাও পেয়েছি লিখতে পারি যে এফএস ইজিক্যাল টু মিউ এস ইনটু আর। ঠিক আছে, এবার গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা এটা পেয়েছি যে মিউ কে ইজিক্যাল টু এফ কে বাই আর, যেখান থেকে আমরা এফ কে ইজিক্যাল টু মিউ কে ইনটু আর। এই দুটো সমীকরণ আমরা দেখেছি, যে দুটো সমীকরণকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তার মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দুটো সমান হবে না, আলাদা আলাদা হবে। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমরা একটু পরেই ক্যালকুলেশন করব। ঠিক আছে, আচ্ছা আমরা এখনই ক্যালকুলেশন করি গতীয় ঘর্ষণ এবং স্থিত ঘর্ষণ একটা ম্যাথ করি যে একটা বস্তুর গতীয় ঘর্ষণ এবং স্থিত ঘর্ষণ কি হবে সেটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। সেটা ম্যাথ করো, পর থেকে লেখো যে মনে করো 20 নিউটন ওজন বিশিষ্ট একটা ব্লককে অনুভূমিক তলের উপর রাখা আছে। 20 নিউটন ওজন বিশিষ্ট বল, আমি বল প্রয়োগ করেছি 8 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয়ে যাচ্ছে। কিন্তু ওই গতিশীল হওয়ার পর বস্তুটা বেগ পাচ্ছে, ওই বেগটা ধরে রাখার জন্য 4 নিউটন করে বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে ওর সীমাস্থ ঘর্ষণ বল কত? না, সীমাস্থ ঘর্ষণে মানে ওর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কত আর চলন ঘর্ষণ গুণাঙ্ক। অর্থাৎ তোমাকে বলেছে মিউ এস ইজিক্যাল টু কত, মিউ কে ইজিক্যাল টু, এই দুটো ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তাহলে আমরা কি ইকুয়েশন আমরা এক্ষুনি করেছি যে মিউ এস ইজিক্যাল টু আমরা কি জানি, এফএস বাই আর। তাহলে সিম্পল লিখব যে মিউ এস ইজিক্যাল টু এফএস বাই আর। এফএসটা কি, ঘর্ষণ বল। তাহলে আমরা এখানে ঘর্ষণ বল মানে ঘর্ষণ বলের সীমাস্থ মান। এখন দেখো বস্তু যদি 8 নিউটনে গতিশীল হয় মানে বলবো যে 8 নিউটনে কি হয়েছে, ঘর্ষণ সীমাস্থ ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল প্রায় সমান বা একটু বেশি হয়েছে, ফলে গতিশীল হয়েছে। অর্থাৎ এই দিকের প্রযুক্ত বল ছিল এবং সীমাস্থ ঘর্ষণ বল এফএস যখন এই বলটা সীমাস্থ ঘর্ষণ বল অপেক্ষা বেশি হয়েছে তখন তো বস্তুটা গতিশীল হয়েছে। তার মানে বস্তু যখন গতিশীল হচ্ছে তখন এই বলটাই তো সীমাস্থ ঘর্ষণ বল। তার মানে এবং বস্তুর আর কত, আর 20 আর সমান ডাউন। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি, একটা হচ্ছে 8 নিউটন বাই এটা হচ্ছে 20 নিউটন। যেখান থেকে আমরা মিউ ইজিক্যাল টু কি পেলাম 8/20। এবং দেখো এটা কিন্তু একটা মাত্রাহীন বা এককহীন রাশি, কারণ দুটো একই অনুপাত, একই রাশির অনুপাত হয়েছে। ফলে কি হয়েছে, এটা একটা মাত্রাহীন বা এককহীন রাশি। ওর মানটা যা আসবে 8/20 করলে যেটা আসবে সেটাই হবে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। দেখো স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত আসছে দেখো। এইবার আসবো আমরা চলন ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ক্যালকুলেশন করতে চাইছি। দেখো বস্তুটার বেগ এবারে ওটা একবার গতিশীল হয়ে যাওয়ার পরে বস্তুর ওই বেগটা ধরে রাখার জন্য আমাদেরকে 4 নিউটন করে বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এটা কি, এটা গতীয় ঘর্ষণ বলের বিরুদ্ধে প্রযুক্ত বল। তার মানে এখানে যে Fk হচ্ছে Fk বাই r বলবো আমরা। তাহলে এখানে গতীয় ঘর্ষণ বল কত, অর্থাৎ 4 নিউটন বল প্রয়োগ করলেই গতীয় ঘর্ষণ বলটাকে কাটিয়ে দিচ্ছে। সমবেগ বজায় রাখতে গেলে যদি 4 নিউটন বল প্রয়োগ করতে হয় মানে কি, এখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে
4 নিউটন বল প্রয়োগ, তার মানে ঘর্ষণ বল মানে গতীয় ঘর্ষণ বল এবং 4 নিউটন এটা ইকুয়াল হয়েছে। তার মানে আমরা এখানে বলবো এটা যে 4 নিউটন বাই r তো 20 আছে, তাহলে 4 বাই 20 করো 1 বাই 5, মানে এটা ইজিক্যাল টু 0.2 নিউটন আর এটা 0.4 না নিউটন না 0.4, তাহলে কোনটা বেশি হলো আমাদের? স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কিন্তু দেখো বেশি, যেখানে চল ঘর্ষণ গুণাঙ্কের মান কম। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের যেটা কথা ছিল যে স্থিত ঘর্ষণ অপেক্ষা চল ঘর্ষণের মান কম হবে, সেটাই হয়েছে আমাদের এখান থেকে। তাহলে আমরা একটা ম্যাথ করলাম, যে ম্যাথ থেকে আমরা এই জিনিসটা দেখলাম। এবারে আরেকটা ম্যাথ করব আমরা। ধরো এই একই ক্ষেত্রে আমরা এখানে যে একটা বস্তু একটা অনুভূমিক তলের উপরে ছিল, কেমন একটা অনুভূমিক তলের উপর একটা বস্তুকে রাখা ছিল এবং বস্তুর একটা প্রাথমিক বেগ দেওয়া হলো। প্রাথমিক বেগের মান হচ্ছে v = 14 মিটার পার সেকেন্ড। এই বেগে একটা পুশ করা হলো, ঠেলে দেওয়া হলো। দেখা গেল ও 50 মিটার দূরত্ব গিয়ে স্থির হয়ে গেল। এখান থেকে বস্তুটা 50 মিটার দূরত্বে গিয়ে স্থির হয়ে গেল। এই ডিসটেন্সটা 50 মিটার। 50 মিটার দূরত্বে গিয়ে বস্তুটা স্থির হলো। তাহলে ওখানে ঘর্ষণ বল কত? ঘর্ষণ আছে বলেই তো বস্তুটা স্থির হয়েছে, কেমন? তাহলে এখানে ঘর্ষণ বল কত ছিল? এই তলের যে ঘর্ষণ বলটা একটা আছে, ঘর্ষণ বল কত? তোমরা g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার নিউটন করে। একটা বস্তু ছিল অনুভূমিক তলের উপর রাখা ছিল, বস্তুটা থেকে 14 মিটার পার সেকেন্ড বেগ দেওয়ার ফলে বস্তুটা 50 মিটার দূরত্ব গিয়ে স্থির হয়ে গেল। তাহলে এখানে কি পরিমাণ গতীয় ঘর্ষণ, চল ঘর্ষণ এখানে অবশ্যই ক্রিয়া করছে, এই চল ঘর্ষণটা কি পরিমাণ ছিল সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আর ঘর্ষণ বল করলেই আমাদেরকে বুঝে যেতে হবে যে এখানে গতীয় ঘর্ষণের কথা বলা হচ্ছে। কিভাবে নির্ণয় করে যেতে পারে এটা? এখন এখানে আমাদের যেটা দেখতে হবে যে বস্তুটা এখান থেকে এখানে একটা আমি বেগ দিয়েছি, এটা প্রাথমিক, এটা ছিল প্রাথমিক বেগ। অন্তিম বেগটা কত? 0 হয়েছে। তাহলে ও কি পরিমাণ মন্দন নিয়ে গেছে সেটা আমরা পেয়ে যাবো। বেগ বাড়ুক বা কমুক, বেগ যেহেতু কমেছে আস্তে আস্তে করে, বেগ না কমলে তো ওর বেগটা 0 হতে পারতো না। তাহলে আমরা এটাকে v না বলে এখানে বলছি u, এটা যে u = আর এখানে বলছি v = 0। মানে মন্দনটা কত ছিল? আস্তে আস্তে বেগটা কমতে গেছে। তাহলে আমরা এখান থেকে স্বাভাবিকভাবে মন্দনটা পেয়ে যেতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেটা আছে v² = u² - 2as। এই সূত্রে তুমি s পেয়েছো, u পেয়েছো, v পেয়েছো, এটা কত ক্যালকুলেশন করো? মানে s এখানে 50 মিটার। s টা অবশ্যই 50 আছে। তাহলে এখান থেকে আমরা অন্তিম বেগ তো 0, 0² = প্রাথমিক বেগ কত? 14² - 2 * a * 50। এখান থেকে তোমরা ত্বরণটা মন্দনটা কি পেলে সেটা দেখো। ক্যালকুলেশন করে নাও মন্দনটা কত আসছে।
ছয়। ব্যাস ভালো। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম a ইজ ইকুয়াল টু পাচ্ছি 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই পরিমাণ মন্দন নিয়ে কটা গেছে। এখন ত্বরণ বা মন্দন এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, a ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বল বাই ভর, এই তো। তার মানে এখানে যে বল সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল অবশ্যই। এখানে যে বলটা সেটা এটা কি, সেটা এই বলের বিরুদ্ধে তো মানে ও ও গেছে, ভর একটা গেছে, যে ভরটা যে এই ভরটা গতিশীল হয়েছে একটা বলের বিরুদ্ধে, অর্থাৎ বস্তু যখন এইদিকে গতিশীল হয়েছে এইদিকে একটা গতীয় ঘর্ষণ বল F কে ক্রিয়া করেছে, তাহলে F কে এর বিরুদ্ধে গেছে, তাহলে আমরা বলবো যে বল বাই ওই বস্তুর ভর। এখন F কে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, মিউ কে ইনটু আর বাই এম। এখন আর ইজ ইকুয়াল টু এখানে কি আছে, mg, যদি বস্তুর ভর m হয়ে থাকে তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, mg লিখতে পারি, যদি বস্তুর ভর m হয়। তাহলে এখানে মানটা বসিয়ে দিচ্ছি আমরা, মিউ কে আর এর জায়গায় বসাচ্ছি mg বাই m, তার মানে ইজ ইকুয়াল টু mm কাটছে, তার মানে আমরা পেলাম মিউ কে ইনটু g পেলাম। তাহলে a ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা মিউ কে ইনটু g, যেখান থেকে আমাদের মিউ কে টা উৎস করতে পারা আছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত, কেমন, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত। তাহলে আমরা মিউ কে ইজ ইকুয়াল টু কি পেলাম, মিউ কে ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি a বাই g, এর মানটা কত পেয়েছি আমরা 19.6 বাই 9.8 করলে কত দেবে, এটাও মিটার পার সেকেন্ড সেকেন্ড মিটার পার সেকেন্ড ইনটু 2, মানে আমরা পাবো 2 পাচ্ছি, মানে 19.6 বাই 9.8 করো, তাহলে আমরা পাচ্ছি 2। ওটা 19.6 নয়, তোমাদের ওখানে 1.96 আছে, তোমাদের ক্যালকুলেশনে কোথাও একটা ভুল হয়েছে, এটা তো 50 ছিল, তাই তার মানে এখানে তোমাদের মানটা বসানো ভুল হয়েছে, কারণ কোনো গতীয় ঘর্ষণ বলের মান 2 আসতে পারে না, ওটা সব ওইগুলো শান্ত মানছি দশমিকে আসে, 2 বঞ্চনে ভুল হয়েছে, এটা 1.96 হবে, দশমিকে এটা ভুল হয়েছে, এই কারণে সমস্যা হয়েছে 1.96, ঠিক আছে। কিন্তু স্যার এখানে a সমান f কে এর জায়গাতে মানে ক্যাপিটাল F মাইনাস f কে ছিল, কোনটা, ওইটা ওই সূত্রটা। না না, সেটা যখন একটা বল প্রয়োগ, এদিকে তো কোনো বল ওইভাবে প্রযুক্ত হবে, শুধু এখানে ঘর্ষণ বল ছাড়া কোনো বল তো নেই, এক্সট্রা কোনো বল কি এখানে আছে, যদি এই বস্তুটা কোনো একটা বল প্রয়োগ করে টেনে নিয়ে যাবে, F যেটা একটা বল প্রয়োগ করে টানা হচ্ছে, এদিকে ঘর্ষণ বল F কে ক্রিয়া করছে, তখন আমরা এর থেকে এটাকে বাদ দিতাম, কিন্তু এখানে তো বস্তু দেখো আর কোনো বল নেই, যে পুশ করে আমি ঠেলে দিয়েছি, পুশ করার জন্য একটা বেগ পেয়েছি, প্রাথমিক বেগেও গেছে, তো আর তো কোনো বল নেই, F কে ছাড়া কোনো বলই নেই এখানে, ঠিক আছে। তার মানে আমরা 1.96 বাই 9.8 করলে 0.2 পাবো। তাহলে এইভাবে আমরা কি করলাম, চল ঘর্ষণ গুণাঙ্কের মান আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, এবারে আমরা আরেকটা ম্যাথ করব। দেখো 5 কেজি ভরের একটা বস্তু অনুভূমিক তলের উপরে আছে, পাঁচ কেজি ভরের একটা বস্তু অনুভূমিক তলের উপর রাখা আছে। এখন এই বস্তুটাকে গতিশীল করতে অনুভূমিক তলের সমান্তরালে 30 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে, খুব সহজ ম্যাথ দিচ্ছি। এর ভর m = 5 কেজি। এই বস্তুটাকে গতিশীল করার জন্য, জাস্ট গতিশীল করার জন্য 30 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত, বস্তু কিন্তু গতিশীল হয়নি, 30 নিউটন বল প্রয়োগ করতে বস্তু গতিশীল হওয়ার উপক্রম করছে, মানে ঠিক গতিশীল করার জন্য এখানে 30 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত, খুব সহজ ম্যাথ।
ম্যাথ তুলতে হবে না, তুমি ক্যালকুলেশন করো, সহজে মানে করে দিয়েছি, বলে দিয়েছি আমি, ম্যাথ তো বইতে আছে। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে একটা বস্তু যেটার ভর 5 কেজি এবং ওটাকে গতিশীল করার জন্য তলের সমান্তরালে 30 নিউটন বল প্রয়োগ করতে হলো, তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত? স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত? খুব সহজ ম্যাথ। স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমীকরণটা লিখলেই তো হবে। স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমীকরণ কি কি ছিল? মিউ এস। কেন এটা ভাবতে যাচ্ছ? মিউ এস ইকুয়াল টু আমরা কি জানি? এফএস বাই আর। এই তো, এটাই তো। তাহলে এফএস কত আর কত বসালেই তো হয়ে যাবে। এফএসটা কত এখানে? এফএসটা 30। হ্যাঁ, কারণ 30 নিউটন বল প্রয়োগ করলেও ঠিক গতিশীল হওয়ার উপক্রম করছে। মানে যখনই বল প্রয়োগ করছি ওই বলের বিপরীতে এইদিকে একটা ঘর্ষণ বল এফএস ক্রিয়া করছে। তাহলে বস্তু ঠিক গতিশীল উপক্রম করছে মানে কি? ওই মুহূর্তে প্রযুক্ত বল এবং স্থিত ঘর্ষণ বল এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এফএস এর জায়গায় আমরা কি বসাচ্ছি? প্রযুক্ত বল এবং ঘর্ষণ বলটা সমান হলে বস্তু গতিশীল হয়। তাহলে আমরা সেটা পেয়েছি। বাই আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? mg জানি। কারণ এখানে rটা কত? এখানে যদি r উপর দিকে ক্রিয়া করে তাহলে mg নিচের দিকে ক্রিয়া করে, তাহলে r ইজ ইকুয়াল টু mg। তাহলে r এর জায়গায় আমরা mg বসিয়ে দেব। m তো বলেছে 5, g টা তুমি 10 বসিয়ে দাও এখানে। তাহলে 30 বাই 5 ইনটু 10। তো যেখান থেকে আমরা কি পেলাম? 3 বাই 5 মানে 0.6। তাহলে আমরা স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মানটা পেলাম। খুব সহজ ম্যাথ ছিল, এখানে কোনো কঠিন ম্যাথ ছিল না এটা। কেমন? আচ্ছা, এইবারে এই ম্যাথটাকে একটু আমরা ঘুরিয়ে দিচ্ছি, একটু অন্যরকম করে দিচ্ছি। এইবারে আমরা বলছি যে আমাদের 10 কেজি ভরের একটা বস্তু আছে যেটা অনুভূমিক তলের উপরেই আছে। এবারে বস্তুটার ভর নিচ্ছি আমরা 10 কেজি। কেমন? এবং এখানে বস্তুটাকে যে আমরা গতিশীল করছি সেই গতিশীল করার জন্য একটা বল প্রয়োগ করছি, তবে সেই বলটা অনুভূমিক নয়। আগেবারে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে বলটা অনুভূমিক বল ছিল। এখন আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বলটা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রয়োগ করছি। অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে একটা বল প্রয়োগ করা হলো। এখন এইখানে যদি মেঝে এবং বস্তুর সংস্পর্শ তলে যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান যদি 0.5 হয়, তাহলে প্রযুক্ত বল বস্তুটাকে গতিশীল করতে গেলে প্রযুক্ত বলের মান কি হবে? ম্যাথ লিখতে হবে না, একটু বোঝার চেষ্টা করো, মানে জাস্ট বুঝে নিয়ে ক্যালকুলেশন করো। আমি কি বললাম? 10 কেজি ভরের একটা ব্লক একটা তলের উপর রাখা আছে, অনুভূমিক তলের উপর রাখা আছে। এখন একটা বল অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত হচ্ছে। বস্তু এবং মেঝের সংস্পর্শ তলের ঘর্ষণ গুণাঙ্ক, অবশ্যই তার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.5। তাহলে বস্তুকে গতিশীল করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? হ্যাঁ, কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? আচ্ছা আগে বলো তো, যদি এটা অনুভূমিক বল হতো, আমি মনে করছি এটা অনুভূমিক বল, এটা 30 ডিগ্রি নয়, যদি অনুভূমিক বল দিতাম তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হতো বল? যদি আমি অনুভূমিক বল দিতাম তাহলে কি পরিমাণ বল দিতাম? ঠিক আগে একটা বিপরীত। আগে আমরা বল বলে দিয়েছিলাম, ঘর্ষণ গুণাঙ্ক ক্যালকুলেশন করতে বলছিলাম। এখানে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বলেছি, বলটা ক্যালকুলেশন করতে বলছি। তাহলে আগেটা বিপরীত। তাহলে এখানে তো ভাবার কিছু নেই, খুব সহজেই হয়ে যাওয়ার কথা। তার মানে এখানে আমাদের এখানে মিউ এস টা দিয়ে দেওয়া হয়েছে, এফ টা ক্যালকুলেশন করতে বলে। তাহলে আমরা ওই একই ইকুয়েশন লিখব যে মিউ এস ইজ ইকুয়াল টু এফএস বাই তো আর, এটাই। তাহলে এখানে আমাদের মিউটা বলেছে, আর ইজ ইকুয়াল টু এমজি। তাহলে আমরা প্রযুক্ত বল এবং বস্তু গতিশীল হওয়ার উপকরণ করছি মানে এফএস ইজ ইকুয়াল টু এফ। এই তো। তাহলে এফএস এর জায়গায় আমরা এফ বসিয়ে দেব, আর এফটাকে আমরা ক্যালকুলেশন করে না। তাহলে আমরা এফটা ক্যালকুলেশন করতে চাইছি, মানে এখানে বলছি এফ থেকে আমরা এফ বসালাম আর এখানে আমরা বসালাম এমজি। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু কি পাবো এখান থেকে? এফ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি মিউ এমজি। এই তো, এফ সমান কি পাচ্ছি? মিউ এমজি পাচ্ছি। তাহলে আমরা সবটাই তো পেয়েছি। মিউ এর মান 0.5, এম এর মান কত? 10, জি এর মান কত? 9.8 বা 10, তুমি যে কোনো একটা বসাও। তাহলে এত নিউটন বল প্রয়োগ করতে হতো যদি আমরা অনুভূমিক দিতাম। ঠিক আছে, তাহলে অনুভূমিক দিলে এটা। এখন আমি বলছি অনুভূমিক নয়, অনুভূমিক আছে 30 ডিগ্রি করে দিচ্ছি। তাহলে কি? তাহলে স্যার এফএস
30 হ্যাঁ, অর্থাৎ এফএস সাইন নয়, এই দিকের উপাংশ কত সেটা আমরা দেখব। এফএস cos, অর্থাৎ যদি আমরা এফ এই দিকে থাকে তাহলে এই দিকে যে পরিমাণ বল দিয়ে ওকে টানা হচ্ছে এখন ওটা তো এফ নয়, আমরা এখানে কৌণিকভাবে যখন বল প্রয়োগ করছি তার একটা উপাংশ ওকে টেনে নিয়ে যেতে সাহায্য করছি। যখন অনুভূমিক বল দিচ্ছি এফ এর মানে পুরোটাই বস্তুকে টানছে, এখন তো এফ এর পুরোটা বস্তুকে টানছে না, তাহলে বস্তুকে টানতে সাহায্য করছে কতটা, এফ cos 30 ডিগ্রি, এইটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে। একটা বস্তুতে যখন অনুভূমিক বল প্রযুক্ত হয়, যদি এফ বল প্রযুক্ত হয় তাহলে এফ বলের পুরোটাই বস্তুকে টানছে, কিন্তু যদি এফটাকে অনুভূমিক ভাবে না দিয়ে আমি 30 ডিগ্রি কোণে এফ বল প্রযুক্ত করি তাহলে ওকে টেনে নিয়ে যাচ্ছে কোন বলটা, উপাংশ বলটা, মানে এফ cos 30 ডিগ্রি ওকে টানছে বা cos থিটা ওকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এফ cos থিটা হচ্ছে প্রযুক্ত বল এখানে আমাদের, তাহলে এখানেও আমাদের এফ cos 30 প্রযুক্ত বল। অনুভূমিক না হয়ে যদি আনত হয় তাহলে ওর উপাংশ দেখবো, অনুভূমিক উপাংশ দেখবো, কারণ আমি তো অনুভূমিক দেখি, কারণ এখানে ঘর্ষণটা কারণ ওইভাবে নেই, ঘর্ষণটা কোন দিকে, এই দিকে এফএস, তাহলে এর বিপরীতে বলটা দেখবো আমরা। তাহলে ঘর্ষণের বিপরীত দিকে বল কত, এফ cos 30। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফ cos 30 পাচ্ছি আমরা। তাহলে আমাদের এখানে ঘর্ষণ গুণাঙ্ক বলেছে, তাহলে ওই এফ এর মানটা ক্যালকুলেশন করে নিতে হবে এখানে। দেখো এখানে আমরা যে জিনিসটা করব, এই এফ এর দুটো উপাংশ করব, তাহলে এফ এর এই দিকের উপাংশ কি কি পেলাম, এফ cos 30, এফ এর এই দিকে একটা উপাংশ পাবো, সেটা পাবো না এফ sin 30। কেমন? তাহলে দেখো এবারে আমরা এদিকের বল, উপরের বল, নিচের বল সেটাকে আমরা সমান করে দেব ব্যালেন্সিং অবস্থায়। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, এফ cos 30 fs। তাহলে একটা এক নম্বর ইকুয়েশন লেখো যে fs আমরা পাচ্ছি এফ cos 30 ডিগ্রি, আর নিচের দিকে কি, উপর দিকে আমরা পেয়েছি যে mg কি পেয়েছি, mg আমরা কি পেয়েছি, এদিকে আছে আমাদের r প্লাস f sin 30 ডিগ্রি। তার মানে স্যার ওখানে r এর জায়গায় mg মাইনাস f sin 30 ডিগ্রি বসাতে হবে। ঠিক আছে, তুমি এটাই লেখো আগে। ঠিকই আছে, এখান থেকে এসে যাবে আমাদের। আচ্ছা, এইখান থেকে দেখো আমরা এটাকে যদি এক নম্বর ইকুয়েশন বলি, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে আমরা এক নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি f fs আমরা লিখতে পারি না, সেটা তো ঠিক আছে। আর আচ্ছা এটাই না, তার 2 নম্বর থেকে আমরা এটা তো লিখতে পাচ্ছি যে r কি লিখতে পারি, mg মাইনাস f sin 30 ডিগ্রি পাচ্ছি আমরা। এটা আমাদের এই সূত্রের একটা পরিবর্তিত রূপ হলো, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বললাম। এখন fs বাই r, এটাকে তো আমরা মিউ s বলেছিলাম, মিউ s এটা আমরা কি জানি, fs বাই r জানি। তাহলে আমরা মানটা বসাচ্ছি, fs সমান কি পেয়েছি, f cos 30 ডিগ্রি বাই r এর মানটা আমরা বসাচ্ছি mg মাইনাস f sin 30 ডিগ্রি। এখন আমাদের এই মিউ এস এর মানটা বলে দেওয়া হয়েছে, মিউ এস এর মানটা কত, 0.5 বলেছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মানটা বলেছে। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে আমরা পেলাম 0.5 f cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি সমান √3/2। তার মানে আমরা পেলাম √3/2f বাই, এখন ব্লকটার ভর হচ্ছে 10, জির মানটা যদি আমরা 10 বসিয়ে দিই তাহলে এখানে আমরা কি বসাচ্ছি 100 পেলাম, mg করে দিলাম, মাইনাস এখান থেকে আমরা পেয়েছি f sin 30 ডিগ্রির মান কত, হাফ, তার মানে f/2। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম, যে ইকুয়েশনে f ছাড়া আর সবগুলো কোয়ান্টিটি আমরা জানা আছে, তাই এটাকে বজ্র গুণন করে দাও, করে দিয়ে তুমি f এর মানটা ক্যালকুলেট করে নাও এখান থেকে, যেখান থেকে আমরা পাবো যে এইটা √3/2 f এইদিকে আমরা গুণ করলাম, তাহলে প্রথমটার সঙ্গে এইটা গুণ করলে 50 পাবো আমরা, কেমন, আর
এটার সঙ্গে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস 5/20 পেলাম f। ঠিক আছে, এইবারে এই fটাকে এদিকে নিয়ে এসো, তাহলে আমরা √3/2f প্লাস এটা কত 1/4 পেয়েছি তো আমরা 1/4f ইজিক্যাল টু আমরা পাচ্ছি 50 পেলাম তো। এটাকে আমরা এদিকে নিয়ে এলাম, ইজিক্যাল টু 50 পেয়েছি। এবার এই দিকটা লসাগু করবে, ও দুটোতে f আছে, √3/2f ছিল এখানে একটা, √3/2f প্লাস 1/4f। তাহলে f টা কমন নিয়ে তুমি যেটা করবে, তাহলে f ইজিক্যাল টু আমরা কি পেলাম, আমরা পেয়েছি 50/√3/2 একটা আছে প্লাস 1/4 আছে। এটা ক্যালকুলেশন করলে তোমরা জি মান 9.8 বসিয়েছে, বসালেও হবে, কোনো অসুবিধা নেই। জি মান যদি তোমরা 9.8 বসাও, এখানে জি মান আমি 10 বসিয়েছি, এখানে 10 বসাতে 100 এসেছে, তুমি যেখানে 9.8 98 আসবে, আর এখানে 100 মাইনাস হয়েছে এটা, আর তোমাদের এসছে ওইটা। ঠিক আছে, ওটা নিয়ে খুব একটা নেই, যা এসছে সেটাই। ঠিক আছে, তাহলে আমরা f ইজিক্যাল টু একটা এত নিউটন পেয়ে যাব। আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব। তাহলে কি করলাম আমরা এখানে এই দিকের বলের সঙ্গে এই দিকের বলকে ইকুয়াল করলাম, আর এই দিকের বলের সঙ্গে এই দিকের বলগুলোকে ইকুয়াল করলাম। তাহলে এই দিকের একটা বল আছে f cos 30, আর এই দিকে ঘর্ষণ বল, এটাকে আমরা সমান করলাম। আর নিচের দিকে mg ক্রিয়া করছে, আর উপর দিকে ক্রিয়া করছে r প্লাস f sin 30 ডিগ্রি। এই দুটো ক্রিয়া করছে, এই দুটোকে আমরা সমান করেছি। এখান থেকে fs পেয়েছি, এখান থেকে r টা আমরা বের করব। মানে এই দুটো অনুপাত জানি আমরা, ঘর্ষণ গুণাঙ্ক স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, সেটা করেই আমরা ক্যালকুলেট করছি। ঠিক আছে, এটা একটু কঠিন দিয়ে গেল। ঠিক আছে, এইবার একটা ম্যাথ করব, যেটা আমাদের যে এক ব্যক্তি এক কেজি ওয়েট ওজনের একটা বইকে 2 হাত দিয়ে চেপে ধরে রেখেছে। একটা বইকে 1 কেজি ওয়েট ওজনের একটা বইকে 2 হাত দিয়ে চেপে ধরে রেখেছে।